আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ যে চ্যাপ্টারটা এটার লেকচার 3 তে স্বাগতম। আমরা লাস্ট লেকচার 2 টাতে আমরা মোটামুটি হচ্ছে নিউটন, কেপলার দেন হচ্ছে গ্যালিলি ওদের সূত্রগুলো কমপ্লিট করেছিলাম। এছাড়াও হচ্ছে আমরা যদি একটু দেখি অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের ক্ষেত্র বিশেষগুলো অর্থাৎ সার্টেন হাইটে বা সার্টেন গভীরতায় অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। তো অভিকর্ষ ত্বরণে আরেকটা এক্সট্রা ফ্যাক্টর বা প্রভাব রয়েছে সেটা আমরা লাস্ট ক্লাসে কভার করি নাই। সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ঘূর্ণন প্রভাব। তো পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরে এটার কারণে আমাদের অভিকর্ষ ত্বরণে একটু চেঞ্জ দেখা দেয়। তো এটা বোঝার জন্য আমাদেরকে আগে একটু পৃথিবীর যে স্ট্রাকচারটা সেটা বুঝতে হবে। সেটার জন্য আমি একটু সিমুলেশনে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, বেসিক্যালি দেখতে এরকম হয় আমরা জানি। তো পৃথিবী আমরা জানি এইভাবে ঘুরে নিজ অক্ষের উপর। পৃথিবী যেহেতু নিজ অক্ষের উপর ঘুরতেছে, পৃথিবীর উপরে তুমি থাকার কারণে তুমিও কিন্তু একটা নিজ অক্ষের উপরে পৃথিবীর কারণে তুমি একটা বৃত্তাকার গতিতে ঘুরতেছ। এটা কিভাবে হয় যদি একটু খেয়াল করা ট্রাই করো, দেখো ধরো তুমি এই 0 ডিগ্রির পয়েন্টটাতে তুমি আসো। তুমি যদি এই 0 ডিগ্রির পয়েন্টটাতে থাকো তাহলে পৃথিবী যখন ঘুরবে, খেয়াল করো 0 ডিগ্রির পয়েন্টটা আমার বামে সরতেছে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরে 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 আবার দেখো এখানে চলে আসছে। তো তুমিও কিন্তু একটা বৃত্তাকার গতিতে আসো। কি কারণে? পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, তুমি যেহেতু পৃথিবীর উপরে আসো তুমি একটা বৃত্তাকার গতিতে অবস্থান করতেছো। তো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। পৃথিবী নিজ অক্ষের ঘোরার কারণে আমরাও বৃত্তাকার গতিতে থাকি। বাট এখানে আরেকটা পয়েন্ট আমরা ট্রাই করব বোঝার, সেটা হচ্ছে যে এই যে বৃত্তাকার পথে আমরা ঘুরি, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, কোন একটা বস্তু যখন ধরো বৃত্তাকার পথে ঘুরে, তার বৃত্তাকার পথে ঘোরার একটা ব্যাসার্ধ থাকে, এটা আমরা জানি। তো আমরা যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছি আমাদের একটা ব্যাসার্ধ আছে। তো এই ব্যাসার্ধটা দেখো, আমরা যখন এই 0 ডিগ্রি পয়েন্টে ছিলাম পৃথিবীর সাথে ঘুরে আবার এই রেড লাইনটা বরাবর ঘুরে 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 আমরা যখন 0 ডিগ্রি পয়েন্টে চলে আসলাম, আমাদের ব্যাসার্ধটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের সমান। কারণটা কি আমরা একটু ফিগারে গিয়ে বোঝার ট্রাই করি। দেখো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তুমি ধরো এই এই লাইনটা বরাবর, যে লাইনটা আমরা এখানে দেখতেছি রেড কালারে করা, আমরা এখানে গ্রিন কালারে দেখাইলাম। তো তুমি ধরো এই গ্রিন লাইনটার উপরে কোনো একটা পয়েন্টে তুমি আসো। এবার তুমি যখন ঘুরে আসতেছো তোমার ক্ষেত্রে ব্যাসার্ধটা কি? এতটুকু না? এতটুকুই তো পৃথিবীর ব্যাসার্ধ, আমরা তো জানি এটা অলরেডি। এতটুকু কি আমার পৃথিবীর ব্যাসার্ধ, কারণ তুমি একদম পৃথিবীর ব্যাসার্ধ বরাবর এক লাইন, এক প্লেন, এক তলের মধ্যে তুমি আসো। তো পৃথিবী যখন ঘুরে আসতেছে তুমিও বেসিক্যালি পৃথিবীর ব্যাসার্ধের সমান বৃত্তাকার পথে তুমি ঘুরতেছ। বাট এবার ধরো তুমি এই পয়েন্টটাতে অবস্থান করতেছ। তো তুমি যখন এই পয়েন্টটাতে অবস্থান করতেছো, পৃথিবী তো পৃথিবীর মতো ঘুরতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে। এইভাবে ঘুরলে তোমার যে ব্যাসার্ধটা সেটা একটু খেয়াল করো তো কতটুকু হইলো। N30 তে তুমি ছিলা, তুমি যখন N30 তে ছিলা তোমার জন্য ব্যাসার্ধটা দেখো এখান থেকে শুরু হয়ে এই লাইন বরাবর স্ট্রেট হয়ে গেছে। আগের বার তোমার ব্যাসার্ধটা ছিল এই বরাবর, ব্যাসার্ধ না, তোমার যে বৃত্তাকার পথটা ছিল সেটা ছিল এই বরাবর। বাট এবার হয়ে গেল কি এই রেড লাইনটা বরাবর। দুইটা কেসে আমার ব্যাসার্ধ কি সমান হবে? দেখো তো, আমরা যদি একটু উপর থেকে দেখার ট্রাই করি, এখানে দেখো অলরেডি সার্কেল করা আছে। এই সার্কেলটা দিয়ে আমরা বুঝতে পারবো আমার ব্যাসার্ধ কতটুকু। ধরো তুমি এই পয়েন্টটাতে ছিলা, এই পয়েন্টটাতে যদি থাকো তাহলে তোমার জন্য বৃত্তাকার যে পথটা সেটা দেখো এতটুকু, রাইট? সেম একইভাবে তুমি যদি এই পয়েন্টটাতে থাকো তখন তোমার জন্য বৃত্তাকার পথটা কিন্তু এই রেড পার্টটুকু। আবার সেম একইভাবে তুমি যদি তার সামনের পথ কোনো জায়গায় থাকো তোমার জন্য বৃত্তাকার পথটা কিন্তু এই পুরাটুকু হয়ে গেছে। তিনটা কেসে তোমার ব্যাসার্ধ কি সেম? তোমার ব্যাসার্ধ কিন্তু সেম না। সো দেখো পৃথিবীর ব্যাসার্ধের কোনো চেঞ্জ হচ্ছে না, বাট তোমার উপর, তোমার পজিশনের উপর ডিপেন্ড করে তোমার ব্যাসার্ধ দেখো এক এক সময় এক একটা হয়ে গেছে, কখনো বেশি কখনো কম।
এই যে ব্যাসার্ধের ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা আমাদের সামনের টপিকটা বুঝতে কাজে লাগবে। তো আমরা এই সিমুলেশন থেকে দুইটা জিনিস বুঝলাম। ফার্স্ট পয়েন্টটা কি ছিল, যে পৃথিবী নিজ অক্ষের উপর ঘোরার কারণে আমরা যেহেতু পৃথিবীর উপরে অবস্থান করতেছি, আমরা একটা বৃত্তাকার গতিতে থাকি, আর প্রত্যেক বৃত্তাকার গতির একটা ব্যাসার্ধ থাকে। এন্ড আমরা এটাও দেখলাম যে আমাদের যে বৃত্তাকার গতিটা, সেটার ব্যাসার্ধটা ডিপেন্ড করে আমরা পৃথিবীর কোন জায়গায় আছি সেটার উপর। এতটুকু যদি আমরা বুঝি, তাহলে দেখো আমরা হচ্ছে আরো এক্সট্রা দু একটা জিনিস আমরা বুঝবো। এই যে রেড লাইনটা দেখতেছো, যে রেড লাইনটাতে ঘুরে আসলে আমরা পৃথিবীর সমান ব্যাসার্ধ অতিক্রম করি, এই রেড লাইনটাকে বলা হয় বিষুব রেখা, বা ইংলিশে বলা হয় ইকুয়েটর। এই রেড লাইনটাকে কি বলা হবে? বিষুব রেখা, ইংলিশে বলা হবে ইকুয়েটর। ওকে, এবার তুমি ধরো এই পয়েন্টটাতে অবস্থান করতেছো, যেটা এখানে লেখা আছে N30। ওকে, এই পয়েন্টটা আমরা একটু বোঝার ট্রাই করি। এই পয়েন্টটা ধরো আমার পৃথিবীর যে কেন্দ্রটা, সেটা হচ্ছে আমার এই জায়গাতে। তো এই কেন্দ্রটার সাথে আমি যদি ইকুয়েটর বা বিষুব রেখার একটা লাইন টানি, আর তুমি যে পয়েন্টে অবস্থান করতেছো তার সাথে যদি একটা লাইন টানি, এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখানে যে 30 ডিগ্রি লেখা, সেই 30 ডিগ্রি। অ্যান্ড এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অক্ষাংশ বা ল্যাটিটিউড। তাহলে দেখো বিষুব রেখার জন্য আমার অক্ষাংশ কত? আমরা জানি অক্ষাংশ মানে হচ্ছে যে কেন্দ্র থেকে বিষুব রেখা বরাবর একটা লাইন আমরা টানবো, আর কেন্দ্র থেকে তুমি যেই পয়েন্টে অবস্থান করতেছো সেই পয়েন্টে আমরা আরেকটা লাইন টানবো। যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো অক্ষাংশ অথবা ল্যাটিটিউড। এখন তুমি যদি বিষুব রেখার উপরেই অক্ষাংশ মাপতে চাও, তোমার একটা লাইন হচ্ছে কেন্দ্র থেকে বিষুব রেখা বরাবর, আরেকটা লাইন হচ্ছে আমার কেন্দ্র থেকে বিষুব রেখা বরাবর। তো অ্যাঙ্গেলটা আলটিমেটলি কি হচ্ছে, আমার 0 হয়ে যাচ্ছে। তো বিষুব রেখার যে অক্ষাংশ বা ল্যাটিটিউড, সেটা হচ্ছে আমার 0 ডিগ্রি। ওকে, তো আমরা এখান থেকে কি কি শিখলাম দেখো। বিষুব রেখা বুঝলাম, অক্ষাংশ বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিস বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে 30 ডিগ্রি পার্টটা বুঝলাম। এই NEWS এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন বা দিক। আমরা জানি উপরের যে পার্টটা সেটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, আর এটা হচ্ছে আমার ওয়েস্ট। যখন আমাকে বলা হবে N30, দ্যাট মিনস আমার অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি, অ্যান্ড এই 30 ডিগ্রিটা কোন দিকে? নর্থের দিকে, সো উপরের দিকে। তখন আমার এই পয়েন্টটা বোঝাবে। সেম একইভাবে যখন আমাকে বলবে যে E30, দ্যাট মিনস আমার অক্ষাংশতে 30 ডিগ্রি, বাট এটা কোন দিকে? ইস্টের দিকে বা পূর্ব দিকে। সেম একইভাবে ওয়েস্ট 30 হইতে পারে, সাউথ 30 হইতে পারে। তো আমরা আশা করি এই পার্টটুকু আমরা বুঝতে পারছি। এই পার্টটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো নেক্সটের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা পৃথিবীটা ড্র করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা ধরো পৃথিবীর যে কেন্দ্রটা সেটা, আর ইকুয়েটরটা আমরা ড্র করে ফেলি। এটা হচ্ছে আমাদের ইকুয়েটর লাইন। এটা হচ্ছে আমাদের ইকুয়েটর বা বিষুব রেখা। এবার ধরো তুমি হচ্ছে এই পয়েন্টটাতে তুমি অবস্থান করতেছো। তুমি যখন এই পয়েন্টটাতে অবস্থান করতেছো, তাহলে তোমার একটা অক্ষাংশ আছে বা একটা অ্যাঙ্গেল আছে। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো, আমরা বিষুব রেখা বরাবর একটা লাইন টানি, আর তুমি যেই বরাবর আছো সেই বরাবর একটা লাইন টানি। এটা হচ্ছে তোমার যে অ্যাঙ্গেলটা সেটা, এটা ধরে নিলাম আমরা আলফা। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আলফাটা কি? আলফাটা হচ্ছে তোমার ল্যাটিটিউড বা অক্ষাংশ। এবার দেখো, তুমি যেহেতু পৃথিবীর উপরে অবস্থান করতেছো, দ্যাট মিনস পৃথিবীর সাথে সাথে তুমি একটা বৃত্তাকার গতিতে আসো। তোমার যে বৃত্তাকার গতিটা সেটা হচ্ছে ধরো দেখো এই বরাবর।
এই বরাবর, রাইট? এই বরাবর বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। দেখো, তুমি যখন এই পয়েন্টে আসো, পৃথিবী যখন ঘুরতেছে, তুমি দেখো ঘুরে 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 আবার সেম আগের পয়েন্টটাতে আসতেছো, আবার সেম আগের পয়েন্টটাতে তুমি আসতেছো। তাহলে তোমার বৃত্তাকার যে কক্ষপথটা, সেটা কি এই গ্রিন সার্কেলটা না? এই যে বৃত্তাকার কক্ষপথটা, এটা তো তোমার সেই গ্রিন সার্কেলটা, রাইট? অ্যান্ড তোমার বৃত্তাকার কক্ষপথের একটা ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধটা কতটুকু দেখো, এই ব্যাসার্ধটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত। ব্যাসার্ধটা হচ্ছে আমার এতটুকু। পৃথিবীর যে ব্যাসার্ধ, সেটা কিন্তু এটা না। পৃথিবীর ব্যাসার্ধের সাথে এটা উল্টাপাল্টা লাগানো যাবে না। তুমি তো বৃত্তাকার পথে আছো, তোমার পথটা এই বরাবর, তোমার ব্যাসার্ধ হচ্ছে এতটুকু। আর পৃথিবীর ব্যাসার্ধ কোনটুকু? আমরা এটা মুছে দেই। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত যে লাইনটা আমরা দেখতেছি সেটা। সো এইটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। কিন্তু তোমার ব্যাসার্ধ কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ থেকে ছোট, কজ আমার গোলকটা কার্ভ করে এতটুকু চলে গেছে। সো তোমার জন্য ব্যাসার্ধ কিন্তু এতটুকু কমে গেছে। তো তোমার ব্যাসার্ধটার নাম আমরা দিলাম আর প্রাইম। ওকে, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো আমরা নেক্সট পার্টটুকু বুঝতে পারবো। আমরা একটা কনসেপ্ট আমরা জানি অলরেডি, যে কোনো একটা বৃত্তাকার, কোনো একটা বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয়, তখন ওই বস্তুটা একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করে। তো ধরো একটা বস্তুকে তুমি এই বরাবর বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, এই বরাবর বৃত্তাকার পথে তুমি ঘোরাচ্ছ। এই বস্তুটা কি করবে? একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করবে, কেন্দ্র বিমুখী বল অনুভব করবে। এই কেন্দ্র বিমুখী বল সমান সমান আমরা জানি mv স্কোয়ার বাই আর, অথবা m ওমেগা স্কোয়ার আর। m মানে হচ্ছে বস্তুটার ভর, ওমেগা মানে হচ্ছে এই যে বৃত্তাকার পথে যে ঘুরতেছে সেটার ঘূর্ণন বেগটা, আর হচ্ছে ওর বৃত্তাকার পথের যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা। এখন দেখো, তুমি যেহেতু এই গ্রিন লাইন বরাবর ঘুরতেছো পৃথিবীর অক্ষের উপর, তোমার তো একটা কেন্দ্রবিমুখী বল থাকবে। তোমার কেন্দ্রবিমুখী বলটা ধরো এই বরাবর। ওকে, এটার নাম আমরা দিলাম এফ সি। এখন একটা জিনিস দেখো, তোমার কেন্দ্রবিমুখী বলটা এই দিকে, আর পৃথিবী তোমাকে তোমার কেন্দ্রের দিকে টানে অভিকর্ষের কারণে, এটা আমরা অলরেডি শিখে আসছি। তো দেখো, পৃথিবী তোমাকে তার কেন্দ্রের দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে অভিকর্ষ বল দিয়ে টানতেছে। এটার নাম আমরা দিলাম এফ জি। তো অভিকর্ষ বল যেটা সেটা। এখন এই বলটার কারণেই তো তুমি অভিকর্ষ ত্বরণ পাচ্ছ, বাট এখানে এক্সট্রা করে একটা কি বল অ্যাড হয়ে গেল? এফসি বা কেন্দ্র বিমুখী বল যেটা সেটা। এখন এই এফসি বা কেন্দ্র বিমুখী বল যেটা, সেটার কারণে দেখো আমাদের কিছু চেঞ্জ আসবে। এই এফসিটার আমার দুইটা উপাংশ আছে। একটা উপাংশ আমি এই বরাবর নিতে পারি, আরেকটা উপাংশ আমি এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই বরাবর নিতে পারি। এই উপাংশটা, এদিকে একটা উপাংশ আছে, এটার নাম আমরা দিলাম এফসি প্রাইম, আর এই উপাংশটার নাম আমরা দিলাম এফসি ডাবল প্রাইম। এখন একটা জিনিস বোঝার ট্রাই করো তো, এই বরাবর আমার এফ জি কাজ করতেছে, এই বরাবর আমার এটা একটু আমি সরাই লিখি যদি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই বরাবর আমার দেখো এফ জিটা কাজ করতেছে, আর এফ জি ঠিক অপোজিট দিকে আমার এফসি প্রাইমটা কাজ করতেছে, বা এফসির যে উপাংশটা সেটা কাজ করতেছে। তার মানে কি, এফ জি যে বলটা সেটা কি এফসি আগের থেকে একটু কমে যাবে না? তো আলটিমেটলি এখানে আমার বলটা কি দাঁড়াবে? দেখো, এখানে আমার বলটা দাঁড়াবে, এটাকে যদি আমি সামেশন অফ এফ দিয়ে লিখি, এটা দাঁড়াবে আমার, আগে ছিল এফ জি শুধু সেটা, বাট এবার এফসির এই উপাংশটার কারণে আমার একটু কিন্তু কমে গেছে। এটা হচ্ছে আমার আলটিমেটলি যে এফটা সেটা। এখন আমরা জানি লব্ধি বল থেকে আমরা ত্বরণটা পাই, আগে তোমার এফসি ছিল না, সো এফজি থেকে তুমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণটা পেয়ে যাইতা। বাট এবার যেহেতু এফসিটা অ্যাড হয়েছে, সো আমরা এবার আমাদের যে ত্বরণটা সেটা পাবো আমরা এখান থেকে। সো আমরা এখানে লিখতে পারি
এম আগে জি থাকতে পারে, জি প্রাইম দিয়ে ডিনোট করলাম। ওকে, এম জি প্রাইম সমান সমান এফ জি মাইনাস এফ সি প্রাইম। ওকে, তাহলে জি প্রাইম সমান সমান দাঁড়াচ্ছে এফ জি মাইনাস এফ সি প্রাইম ডিভাইডেড বাই এম। এখন দেখো তো এফ জিটা তো আমরা অলরেডি জানি, এফ জিটা কি এম জি। তো এফ জিটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে আমার এম জি, যেটা ভূপৃষ্ঠে থাকলে আমার ত্বরণটা হইতো এফ সি বাদ দিয়ে। তাহলে এম জি মাইনাস এফ সি প্রাইম ডিভাইডেড বাই এম। এম এম ক্যান্সেল আউট করতেছে, এখানে আমার কি আসতেছে দেখো, জি মাইনাস এফ সি প্রাইম ডিভাইডেড বাই এম। এতটুকু আমরা পাইলাম। এখানে আমরা কি বুঝতেছি, আগে আমার অভিকর্ষ ত্বরণটা ছিল জি, বাট এবার এফ সি প্রাইমের কারণে আমার এফ সি প্রাইম বাই এম পরিমাণ কমে গেছে। তো আমার এখন টার্গেট হচ্ছে এই এফ সি প্রাইমটা বের করা। এই এফ সি প্রাইমটা যদি আমরা বের করতে চাই, আমরা এটা একটু সাইডে নিয়ে নিই। তাহলে এবার আমাদের টার্গেটটা কি, এফ সি প্রাইম বের করা। এবার আমাদের টার্গেট হচ্ছে আমার এফ সি প্রাইম বের করা, বিকজ এফ সি প্রাইম বের করলে আমি বাকিটুকু অটোমেটিক্যালি এখানে বসাই দিলেই বের হয়ে যাবে। চলো এটা আমরা বের করার ট্রাই করি। আমরা দেখো এতটুকু জানি এই যে এই পার্টটা থেকে যে এফ সি সমান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। সো এই পার্টটুকু হচ্ছে আমার এম ওমেগা স্কোয়ার আর। এখন একটা জিনিস দেখো তো, এটা যদি আমার আলফা হয়, এটা যদি আমার আলফা হয়, এটাও কি আমার আলফা হবে না? এটাও আমার আলফা হবে, কজ এটা আর এটা সমান্তরাল অ্যান্ড এই রেখাটা তাদের ছেদক। সো এটা আলফা হইলে আমার এটা আলটিমেটলি আলফা হবে। এটা হচ্ছে আমার অনুরূপ কোণ। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। এবার এটা যদি এফসি হয় অ্যান্ড এটা যদি আলফা হয়, এটা হচ্ছে আমার এফসির উপাংশ। সো এটা হচ্ছে আমার এফসি কজ আলফা। এমন সময় আমি লিখতে পারি দেখো, এফসি কজ আলফা। এতটুকু যদি আমরা জানি, এবার আমরা ভ্যালু বসাই দিই। চলো আমি লিখতে পারি যে এফসি প্রাইম সমান সমান হচ্ছে আমার এফসি কজ আলফা। এফসির ভ্যালু হচ্ছে আমার, দেখো এফসির ভ্যালু হচ্ছে আমার এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর কজ আলফা। এম আমরা বের করতে পারবো, এটা এমটা হচ্ছে আমার বস্তুর ভর, সেটা ওমেগা হচ্ছে আমার পৃথিবীর যে ঘূর্ণন গতি সেটা। তো এতটুকু, এন্ড আমরা জানি ওমেগা সমান সমান 2 পাই বাই টি। টিটা তো আমরা জানি, পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরে কতক্ষণে, 24 ঘন্টায়। তো ওমেগাও আমি বের করতে পারবো। বাট এখানে আমার আরেকটা সমস্যা কি থেকে গেল, এই আরটা, এই আরটা তো আর পৃথিবীর রেডিয়াস না, এই আরটা হচ্ছে আমার এই যে আমি যে বৃত্তাকার পথে আছি সেটার রেডিয়াস বা সেটার ব্যাসার্ধ। তো আমার এখন টার্গেটটা কি, এই আরটা বের করা। চলো এটা আমরা ট্রাই করি বের করার। দেখো এটাকে যদি আমি আরেকবার ফ্রেশ করে ড্র করি, বুঝতে সুবিধা হবে। আমাদের টার্গেট হচ্ছে এই আরটা বের করা। আমাদের সিচুয়েশনটা এখন এরকম, এতটুকু আর আমার দরকার। এটা হচ্ছে আমার পৃথিবীর সেন্টার যেটা, সেটা এটা হচ্ছে আমার পৃথিবীর যে রেডিয়াস সেটা। আর এখানে আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে আলফা। এখন দেখো তো এতটুকু কি, এতটুকু পৃথিবীর ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটাই তো হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। তো এটা যদি আমার আর হয়, এটাও কি হবে আর। সো এটাও হচ্ছে আমার আর। এখন দেখো এই ত্রিভুজটা যদি আমরা নেই, এই ত্রিভুজটাতে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার আর। এটা যদি আলফা হয়, এটাও হচ্ছে আমার আলফা। এটা যদি আমার আলফা হয়, এটা হচ্ছে আমার আলফা। আর এই পুরাটাও হচ্ছে আমার আর।
তাহলে এই ত্রিভুজে আমরা যদি দেখো কি কি জানি, এই ত্রিভুজটা যদি আমি সোজা করে ড্র করি, এই আলফা আমি জানি, আলফার সাথে এই অধিভুজটা হচ্ছে আমার আর, আর ভূমিটা আমি জানি স্মল আর। তাহলে এখানে আমি কজ আলফা ইউজ করতে পারি। কজ আলফা সমান সমান স্মল আর বাই ক্যাপিটাল আর। আমি এখান থেকে বলতে পারি স্মল আর সমান সমান আর কজ আলফা। এবার এই ভ্যালুটাও চলো আমরা বসাই দিই। এই ভ্যালুটা যদি বসাই দিই তাহলে দেখো আসতেছে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর কজ আলফা ইন্টু কজ আলফা সমান সমান এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো এখন আমি এম এর ভ্যালু জানি, পৃথিবীর রেডিয়াস আর এর ভ্যালু জানি, আলফাও জানি, ওমেগাও জানি, আর কিছু কিন্তু আমার বের করার দরকার নেই। তো এবার আমি জাস্ট ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। সো আমি বলতে পারি জি প্রাইম সমান সমান হচ্ছে জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এম। সো এম এমটা কাটাকাটি হয়ে থাকতেছে আমার ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের পৃথিবীর ঘূর্ণন প্রভাবের যে ফর্মুলা সেটা। জি প্রাইম মানে হচ্ছে আমার এই যে পয়েন্টটা, এটার যে কার্যকর অভিকর্ষ ত্বরণ বা ইফেক্টিভ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটা। জি মানে হচ্ছে আমার অরিজিনাল যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হওয়ার কথা ছিল সেটা, আর মাইনাস করে দিলাম কতটুকু পৃথিবীর ঘূর্ণনের প্রভাবের কারণে যতটুকু কমে যাবে সেটা, এম ওমেগা ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। তো আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো। আমরা তাহলে এটা যদি বুঝে থাকি আমরা ম্যাথে চলে যাই। দেখো আমার এখানে বলে দিছে ঢাকার অক্ষাংশ, আমরা ফিগারটা ড্র করে ফেলি। ঢাকার অক্ষাংশ হচ্ছে আমার 23 ডিগ্রি উত্তরে, এটা হচ্ছে আমার সেন্টার। আর উত্তরে বলছে, সো এটা ধরো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমাকে বলছে ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি উত্তরে। তো উত্তরের দিকে, উপরের দিকে মানে উত্তরের দিকে, বেসিক্যালি এটা এই জায়গাতে, আমরা ওই সাইডে দেখাইলেও সমস্যা নেই, এই জায়গায় ইমাজিন করতে পারো, বাট পৃথিবী ঘুরে ঘুরে যখন এইখানে চলে যাবে আলটিমেটলি এই পয়েন্টটা আমার এখানেই চলে আসবে। তো বোঝার সুবিধার্থে আমরা এই সাইডে ড্র করি। ধরো এখানে আমার ঢাকা আছে, আমাকে বলছে এই অক্ষাংশটা হচ্ছে আমার 23 ডিগ্রি উত্তরের দিকে। এবার আমাকে বলছে পৃথিবীর ঘূর্ণন যদি না থাকতো, পৃথিবীর ঘূর্ণন যদি না থাকতো তাহলে ঢাকায় মাধ্যাকর্ষণ ত্বরণ কতটুকু বৃদ্ধি পাইতো। তো দেখো পৃথিবীর ঘূর্ণন থাকলে কি হয়, পৃথিবীর ঘূর্ণন থাকলে আমার অভিকর্ষ ত্বরণ কিন্তু এই পরিমাণ কমে যায়। তো পৃথিবীর ঘূর্ণন থাকলে আমার অভিকর্ষ ত্বরণ কমে যায়। তো ঘূর্ণনটা যদি না থাকতো আমার কিন্তু কোনো কিছু মাইনাস করা লাগতো না। তো কোনো কিছু যদি মাইনাস করা না লাগতো তাহলে কি অভিকর্ষ ত্বরণ বেড়ে যাইতো না? আমার কাছে এটাই কিন্তু জানতে চাইছে যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে ঢাকায় অভিকর্ষ ত্বরণ কতটুকু বেড়ে যাইতো। তো ফার্স্ট কেস হচ্ছে আমার পৃথিবীর ঘূর্ণন যদি না থাকতো। তো ফার্স্ট কেস হচ্ছে আমার পৃথিবীর ঘূর্ণন না থাকলে, ঘূর্ণন না, দেখো ঘূর্ণন না থাকলে জি এর ফর্মুলা আমরা জানি Cm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এম এর ভ্যালু বসাই দিব, আর এর ভ্যালু বসাই দিব, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে। এম এর ভ্যালু আমরা জানি 6 × 10⁻²৪। এটা যদি বসাই দিই আমার এখানে একটা অ্যান্সার চলে আসবে। এবার সেকেন্ড কেসে আমি বের করব ঘূর্ণন সহ। ঘূর্ণন সহ আমার যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটা হবে জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। এটার একটা ভ্যালু আমি পাবো। তো এখন দেখো কতটুকু আমার বৃদ্ধি পাইছে, দুইটার ডিফারেন্স যেটা সেটাই। তো বৃদ্ধি পাবে ডেল জি সমান সমান জি মাইনাস জি প্রাইম সমান সমান যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। ওকে, মোটামুটি এই ম্যাথটা আমরা পারবো।
নেক্সট ম্যাথে চলে যাই। দেখো আমাকে বলছে পৃথিবীর বিষুব রেখার উপর কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হওয়ার জন্য পৃথিবীর কৌণিক বেগে কত পরিবর্তন আনতে হবে। কোয়েশ্চেনটা একটু বোঝার ট্রাই করি। দেখো ফিগারটা আমরা ড্র করে নিই। এটা হচ্ছে আমার পৃথিবী। এবার আমাকে বলছে বস্তুটা আমার পৃথিবীর বিষুব রেখার উপরেই আছে, তো এই পরিমাণ ডিস্টেন্সেই ও আছে। আমাকে জানতে চাইছে যে এবার আমি চাচ্ছি কি ওর অভিকর্ষ ত্বরণটা আমি শূন্য করে দিব। তো ওর অভিকর্ষ ত্বরণটা যদি আমি শূন্য করতে চাই তাহলে পৃথিবীর ঘূর্ণন বেগে কি পরিমাণ পরিবর্তন আমাকে আনতে হবে। এখন অভিকর্ষ ত্বরণ শূন্য হবে কেন? চলো আমরা আবার আগের স্লাইডে চলে যাই। দেখো নর্মাল অভিকর্ষ ত্বরণ জি হওয়ার কথা, বাট ঘূর্ণনের কারণে আমার এতটুকু পরিমাণ অভিকর্ষ ত্বরণ কমে যাচ্ছে। এখন দেখো ঘূর্ণন গতি যদি বাড়ে তো আলটিমেটলি ওমেগা যদি বেড়ে যায়, দেখো ওমেগা যদি বেড়ে যায় তাহলে কি এই পার্টটুকু বেড়ে যাবে না? এই পার্টটুকু যদি বাড়তে থাকে এই সম্পূর্ণ পার্টটা কি কমবে না? কজ মাইনাসের পার্টটুকু বেড়ে যাচ্ছে, মাইনাসের পার্টটুকু বাড়া মানে কি সম্পূর্ণ পার্টটা আমার কমে যাচ্ছে। তো মাইনাসের পার্টটুকু যত আমার বাড়তে থাকবে সম্পূর্ণ পার্টটা আরো কমতে থাকবে। তো কমতে কমতে এক সময় গিয়ে কিন্তু আমার জিরো হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দেখাই, ধরো আমার পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জি সেটা হচ্ছে আমার 9.8 আমরা জানি। এবার ঘূর্ণনের কারণে আমার যে পরিমাণ অভিকর্ষ ত্বরণ কমে যায় এটা হচ্ছে ধরো 1 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত হচ্ছে? 8.8 মিটার পার সেকেন্ড। এবার ঘূর্ণন যদি আমি আরো বাড়াই দিই তো ডেল জি এর পরিমাণ কি হবে? আরো বেড়ে যাবে না? 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে আমার এটা থাকতেছে 7.8 মিটার পার সেকেন্ড। এবার ধরো ঘূর্ণনের কারণে যদি আমার 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণই কমে যায়, 9.8 মিটার পার সেকেন্ডের অভিকর্ষ ত্বরণই যদি কমে যায় তাহলে আলটিমেটলি আমার কি জিরো হয়ে যাচ্ছে না? জিনিসটা বুঝতে পারছি। সো অভিকর্ষ ত্বরণ জিরো হবে কখন? যখন পৃথিবীটা আমার অনেক বেশি একটা ভেলোসিটিতে ঘুরবে। তো আলটিমেটলি পৃথিবীর ওমেগা বা পৃথিবীর যে ঘূর্ণন বেগ সেটা যদি আমার চেঞ্জ হয়ে যায়, সেটা যদি আমার বেড়ে যায় তাহলে আমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কি হবে? কমতে 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 একটা পয়েন্টে গিয়ে আমার জিরো হয়ে যাবে। তো ধরো আমি ধরে নিলাম পৃথিবীর নতুন যে ওমেগা সেটা হচ্ছে আমার ওমেগা প্রাইম। তো পৃথিবীর নতুন যে ওমেগা সেটা হচ্ছে আমার ওমেগা প্রাইম। এখন পৃথিবীর এই তুমি আসো এই পয়েন্টটাতে এখানে তোমার যে অভিকর্ষ ত্বরণ সেটা ধরে নিলাম জি প্রাইম। ওকে, পৃথিবীর নতুন ওমেগা হচ্ছে ওমেগা প্রাইম, আর তুমি যে পজিশনে আসো এই পয়েন্টে বা বিষুব রেখায় সেখানে তোমার যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে জি প্রাইম। এখন জি প্রাইম সমান সমান আমরা কি জানি? জি মাইনাস ওমেগা স্কোয়ার। এবার তো ওমেগা বসাবো না, ওমেগা প্রাইম বসাবো, কজ পৃথিবীর নতুন ঘূর্ণন গতি বসাচ্ছি। ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। এতটুকু বুঝতে পারছি। তোমাকে বলছে যে তোমার অভিকর্ষ ত্বরণ জিরো, তো জি প্রাইমটা জিরো। আমি লিখতে পারি জিরো ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বা দেখো আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার, সরি ওমেগা প্রাইম হবে প্রাইম, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে জি। বা এখান থেকে আমি লিখতে পারি ওমেগা প্রাইম সমান সমান রুট ওভার জি ডিভাইডেড বাই আর কজ স্কোয়ার আলফা। তো এই পরিমাণ ওমেগা যদি তুমি ইউজ করো পৃথিবীর ক্ষেত্রে, এই পরিমাণ ওমেগা যদি পৃথিবীর থাকে তাহলে তোমার কি হচ্ছে? আলটিমেটলি তোমার অভিকর্ষ ত্বরণ জিরো হয়ে যাচ্ছে। তো এখান থেকে চলো আমরা একটু এটা বের করে দেখি কত আসে। ও আরেকটা জিনিস দেখো, এখানে আমার কোনটার ভ্যালু কত আমরা ভ্যালুগুলো বসাই। রুট ওভার 9.8, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমার এখানে দেওয়া নেই, সো আমরা জানা মানটা ইউজ করব 6400 কিলোমিটার, মিটার নিলে 10 পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই আর কজ স্কোয়ার। দেখো বিষুব রেখাতেও আছে, তো বিষুব রেখাতে থাকলে অক্ষাংশ কত হয়? জিরো হয় আমরা জানি। তো কজ স্কোয়ার জিরো, আর ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আমার অ্যান্সার আসতেছে 1.2374
ইন্টু tan ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। তো এই পরিমাণ ওমেগা বা এই পরিমাণ কৌণিক বেগ নিয়ে পৃথিবী যদি ঘোরা শুরু করে, তোমার অভিকর্ষ ত্বরণ কিন্তু 0 হয়ে যাবে। তো এবার আমরা কতটুকু পরিবর্তন করতে হবে সেটা বের করে ফেলি। চলো এবার আমরা কতটুকু পরিবর্তন করতে হবে সেটা বের করে ফেলি। নর্মাল পৃথিবীর যে ওমেগা সেটা আমরা জানি ওমেগা সমান সমান 2π/t। তো ভ্যালুগুলো যদি আমরা বসাই, 2π/t মানে হচ্ছে পৃথিবী নিজ অক্ষের উপর একবার যতটুকু সময় ঘুরে আসে সেটা আমরা জানি সেটা 24 ঘন্টা। তো 24 ইন্টু 3600 সেকেন্ড নিলে 3600 রেডিয়ান পার সেকেন্ড সমান সমান আসতেছে 7.27 ইন্টু tan ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। তো এবার আমরা ইজিলি কিন্তু ডেল ওমেগাটা বের করে ফেলতে পারবো। এটা বের করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। এবার আমরা একটা স্পেশাল ম্যাথ করব, সেটা হচ্ছে যদি পারি তাহলে বুঝতে পারবো যে তোমরা অভিকর্ষ ত্বরণের যত ধরনের ম্যাথ আছে সেটা তোমরা পারবা। এটা হচ্ছে পৃথিবীর উপরে এটা ধরো একটা পাহাড়। ওকে, তো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার পাহাড়ের যে পাদদেশ সেটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এরই নিচে ধরো আরেকটা সি পয়েন্ট আছে। ওকে, এবার আমি তোমাকে বলে দিলাম আমার যে অক্ষাংশ হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে, আর এ বি সমান সমান বিসি সমান সমান 1000 কিলোমিটার। এতটুকু আমরা জানি। এবার কোশ্চেন হচ্ছে যে এই প্রত্যেকটা পয়েন্টে আমার অভিকর্ষ ত্বরণ কত। তো জি অফ এ, জি অফ পি, জি অফ পি ইকুয়ালস হোয়াট। চলো আমরা ফার্স্টে একদম সব থেকে সিম্পল যেটা বি পয়েন্টের জন্য হিসাব করা ট্রাই করি। তো বি পয়েন্টের জন্য একদম সিম্পল, আমরা আগের ম্যাথটার মতোই। বি পয়েন্টে দেখো, বি পয়েন্টটা হচ্ছে পৃথিবীর সারফেসে। তো পৃথিবীর সারফেসে ওর যে অভিকর্ষ ত্বরণ জি, সেটা আমরা জানতাম 9.8 হওয়ার কথা, gm/r² হওয়ার কথা। বাট এটা তো একটা অ্যাঙ্গেলে আছে, একটা অক্ষাংশে আছে, অক্ষাংশ হচ্ছে 60 ডিগ্রি। সো এখানে আমার পৃথিবীর ঘূর্ণন প্রভাবটা কিন্তু কনসিডার করতে হবে। সো এখানে আমি পৃথিবীর ঘূর্ণন প্রভাবটা যদি কনসিডার করি তাহলে আমার অ্যান্সার আসবে দেখো জি প্রাইম, বা তুমি জি প্রাইম না দিয়ে জি এ ধরতে পারো, সরি জি বি, বি যেহেতু বের করতেছি, সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। ওকে, কজ স্কোয়ার আলফা, এখান থেকে সবগুলো ভ্যালু আমরা জানি, সবগুলো বসে দিতে পারবো। তো সারফেসে আমরা একটু লিখে দিই যে সারফেসে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড। তো দেখো এটা আমরা ইজিলি পারবো। তো বি পয়েন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। এবার আমরা আসি এ পয়েন্টে। এই পয়েন্টে দেখো আমার কি কি হচ্ছে, দুইটা প্রভাব কাজ করতেছে। এই পয়েন্টটা আমার একটা সার্টেন হাইটে আছে, যেটা আমরা ধরে নিলাম এইচ পরিমাণ একটা হাইটে আছে। ধরো এটা আমার এইচ পরিমাণ হাইটে আছে। এইচ পরিমাণ হাইটে, তো এখানে আমার হাইটের প্রভাবটা আছে, আমরা জানি জিএইচ দিয়ে যেটা বের করি সেটাও আছে। আবার দেখো এই পয়েন্টটাও কিন্তু আবার কি আমার একটা অক্ষাংশ বা ল্যাটিটিউডে আছে। তো এই পয়েন্টটা আমার কেন্দ্রের সাথে একটা অক্ষাংশ বা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটার নাম আমরা দিলাম আলফা, যেটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি।
তো এই পয়েন্টের জন্য আমার কয়টা প্রভাব পাইলাম? দুইটা প্রভাব। একটা হচ্ছে আমার অক্ষাংশ প্রভাব যেটা সেটা, আবার হচ্ছে আমার জিএইচ যেটা সেটা। সো ফার্স্টে আমরা অক্ষাংশের হিসাবটা বাদ দিই। ফার্স্টে আমরা অক্ষাংশের হিসাবটা বাদ দিয়ে জাস্ট জিএইচটা বের করি। তো ওর জন্য জিএইচ বা জিএএইচ দিলাম। ওকে, জিএইচ মানে জি এর জন্য যে হাইটে, সার্টেন হাইটে, বা দরকার নেই, তোমরা জিএ দিতে পারো। জিএ সমান সমান হচ্ছে আমার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন দেখো এখানে তো আমার জি এর ভ্যালু দেওয়া আছে, সো আমরা জিএম ফর্মুলাটা ইউজ না করে আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারি, জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখান থেকে আমি একটা ভ্যালু কিন্তু পাবো। কিন্তু দেখো এখানে আমার আরেকটা প্রভাবও আছে। ও একটা হাইটে আছে ঠিক আছে, বাট এখন ও তো একটা নতুন পরিমাণ বৃত্তাকার পথে আছে, রাইট? তাহলে ও যেহেতু একটা নতুন বৃত্তাকার পথে আছে, তাহলে ওর একটা অক্ষাংশ এখানে দেওয়া আছে, ওর অক্ষাংশ প্রভাবটাও কিন্তু আমার এখানে কনসিডার করতে হবে। তো ও যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেটার কারণে ওর একটা কেন্দ্রবিমুখী বল আছে, ওই কেন্দ্রবিমুখী বলের জন্য ওর অক্ষাংশ প্রভাবটাও আমার এখানে কনসিডার করতে হবে। তো অক্ষাংশ প্রভাবটা আমি যদি এখন কনসিডার করি তাহলে আমি বলতে পারি জি প্রাইম এ সমান সমান জি এ, মানে এখানে আমি যেটা পাইলাম সেটা, এটা ওর হওয়ার কথা ছিল, বাট কিছু তো কমে যাবে কজ ও আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীর চারপাশে ঘুরতেছে। তো এটা আসবে আমার জি এ মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা। এখন এখানে একটা কথা আছে, দেখো আমরা যদি একটু আগের স্লাইডটায় চলে যাই যেখানে আমরা ডিরাইভ করছিলাম ফর্মুলাটা, এই যে একটা ত্রিভুজ আমরা পাইছিলাম এখান থেকে, এই ত্রিভুজে একটা বাহু ছিল আমার স্মল আর যেটা আমার বের করা দরকার, আর একটা বাহু ছিল আমার ক্যাপিটাল আর যেটা আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিছিলাম। সেম ত্রিভুজটা আমরা যদি এবার আমাদের এই নতুন ম্যাথটার জন্য ড্র করি তাহলে দেখো এটা একটা বাহু, এই বাহুটা হচ্ছে আমার আর প্লাস এইচ, আর আমার বের করা দরকার হচ্ছে এতটুকু, হচ্ছে আমার স্মল আর। এবার আমার ত্রিভুজটা দেখতে কি এরকম না? এবার আমার ত্রিভুজটা দেখতে দেখো, এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমার আর প্লাস এইচ। আগে কিন্তু ছিল শুধু আর, বাট এবার ও যেহেতু একটা সার্টেন হাইটে আছে এই সম্পূর্ণটা আমাকে নিতে হচ্ছে না, সো এটা হচ্ছে আমার আর প্লাস এইচ, আর আমি বের করতে চাচ্ছি নিচে যে স্মল আর সেটা, তাহলে আমার এখানে আর এর বদলে কিন্তু আমার আর প্লাস এইচ বসবে। সো এখানে আমার আর এর বদলে আমার আর প্লাস এইচ বসবে, আর প্লাস এইচ কজ স্কোয়ার আলফা। এবার আমরা সবগুলো ভ্যালু জানি না, আমরা বসিয়ে দিতে পারবো ইজিলি, বসিয়ে দিলে কিন্তু আমার জি প্রাইম এটা বের হয়ে যাবে। এবার আমরা আসি টি পয়েন্টের জন্য। টি পয়েন্টের জন্য জি অফ সি সমান সমান আমরা যে ফর্মুলাটা জানি, জি ইন্টু আর মাইনাস টি ডিভাইডেড বাই আর সমান সমান কিছু একটা আসবে। বাট সি পয়েন্টের জন্যও তো দেখো আর একটা ঘূর্ণন প্রভাব আছে, ও আমার চারপাশে ঘুরতেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অক্ষাংশে, সো ওরও কি এখানে একটা ঘূর্ণন প্রভাব আছে না পৃথিবীর, সো এখানেও কিন্তু আমার ঘূর্ণন প্রভাবটা কনসিডার করে দেখাইতে হবে। তো সেটা যদি আমরা কনসিডার করি দেখো লিখতে পারি জি প্রাইম টি সমান সমান হচ্ছে জিসি মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো আগে এবার আমরা আর প্লাস এইচ নিয়েছিলাম, এবার আমরা কতটুকু নিব আর মাইনাস ডি, সো এতটুকু নেওয়া লাগবে, সম্পূর্ণটা কিন্তু নেওয়া যাবে না, সম্পূর্ণ নিলে বি এর জন্য হয়ে যাবে। আমি যেহেতু সি এর জন্য বের করতেছি আমার এখানে নিতে হবে আর মাইনাস ডি কজ স্কোয়ার সমান সমান কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তো আর মাইনাস ডি করলাম কেন, এটাও কনফিউশন থাকার কথা না, এটুকু হচ্ছে আমার ডি, আমার দরকার এতটুকু, এতটুকু হইতেছে আমার আর মাইনাস ডি। ওকে, আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এখানে একটা কথা বলে রাখি যে ইউজুয়ালি আমরা দুইটা প্রভাব থেকে কোনো ম্যাথ আসে না আমাদের,
এটা জাস্ট দিলাম তোমাদের কনসেপ্টটা টেস্ট করার জন্য। তো কখনো যদি তোমাদেরকে পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণ বের করতে বলে এন্ড পাহাড়ের অক্ষাংশও দিয়ে দেয়, তখন আমাকে 2টা কনসিডার করা উচিত। ওকে, নর্মালি আমাদের 2টা প্রভাব সহ এরকম ম্যাথ আসবে না, বাট এটা যদি তুমি বুঝতে পারো, আমি মনে করবো যে তোমাদের অভিকর্ষ ত্বরণ নিয়ে যত কনসেপ্ট ছিল সব মোটামুটি এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা হচ্ছে মোটামুটি অভিকর্ষ ত্বরণের পার্টটাও আমরা তাহলে কমপ্লিট করে ফেললাম। আমরা দেখো কি কি করছি, আমরা একটু যদি রিক্যাপ করি। আমরা এগুলো হচ্ছে আমাদের লেকচার 2 এর পার্ট। দেন আমরা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের যে চেঞ্জটা আসে সেটা আমরা বোঝার ট্রাই করলাম। এটাও বুঝলাম যে পৃথিবীর ঘূর্ণন গতি যদি বেড়ে যায় তাহলে আমার এই পার্টটুকু বেড়ে যাবে, মাইনাসের পার্টটুকু। সো অভিকর্ষ ত্বরণ আমার আলটিমেটলি কমে যাবে, কারণ তখন আমার কেন্দ্র বিমুখী প্রভাবটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা ফর্মুলাটা ডিরাইভ করলাম, আমরা একটা ম্যাথ করলাম, এই ম্যাথটা বুঝতে পারছি, এটাও আশা করি বুঝতে পারছো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সব থেকে কনসেপচুয়াল ম্যাথ বলা যায় এই কনসেপ্টের। অ্যান্ড এটা যদি তোমরা বুঝে থাকো তোমাদের অভিকর্ষ ত্বরণ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লেকচারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।